আজকে 13ই অক্টোবর 2025। আজকে আমরা যোধপুর থেকে রওনা দিচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। যোধপুর থেকে উদয়পুর কিন্তু কোনো ট্রেন সার্ভিস নেই। আমরা এখান থেকে বাসে করে যাচ্ছি যোধপুর থেকে উদয়পুর। এই দুপুর 1:50-এ বাস ছাড়বে। এই যে বাস দেখছেন, এটি ভলভো এসি স্লিপার বাস। আমাদের এর আগে গুজরাটের বাস ভ্রমণের যে অভিজ্ঞতা ছিল সেটা তো আপনাদের দেখিয়েছিলাম, খুবই খারাপ মর্মান্তিক অভিজ্ঞতা ছিল, কিন্তু এই বাসটি দেখে কিন্তু মনে হচ্ছে ভালো। ভাই সাহেব, ये लगेज मैडम के पास दे दो। ओके ओके दे दो। হ্যাঁ হ্যাঁ, তা এদের সার্ভিসও মোটামুটি ভালো। আমি রেড বাস থেকে এই বাসের বুকিং করেছি। এখান থেকে 1:45-এ 1:50-এ রওনা দিয়ে এই বাস গিয়ে পৌঁছাবে 7:45 খুব সম্ভবত। দেখুন আপনাদের বাসটি দেখাই। এটি এমআর ট্রাভেলসের বাস। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। আমাদের ওখানে যে বাসগুলি, এক্সপ্রেস বাসগুলি, সেগুলির যেরকম ইন্টেরিয়ার থাকে এর ইন্টেরিয়ারে সেম। এবং বুবু আগেই উঠে বসেছে। বুবুর এক্সপিরিয়েন্স কি? খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। মানে আহমেদাবাদে যেরকম একটা বাস পেয়েছিলাম ঠিক তার বিপরীত। দারুণ দেখতে বাস। বাস একদম সঠিক সময়েই ছেড়েছে, 1:20 আমাদের হোটেল থেকে এই বাসের বোর্ডিং পয়েন্ট একদমই কাছে, মাত্র 200 মিটারের মধ্যে। আমরা হেঁটেই চলে আসলাম। আর বাসের ভিডিও আমি আর আলাদা করে করছি না, বাসের কন্ডিশন কীরকম সেগুলো সবই আপনাদের বললাম। রেড বাস থেকে বুকিং করেছি আর গিয়ে পৌঁছাবো 7:45 সন্ধেবেলায়। পৌঁছিয়ে তারপরে আপনাদের আপডেট দেবো। রাজস্থানের এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যাচ্ছি, কখনো ট্রেনে কখনো বাসে। এই বাসে করে এসে এখন আমরা উদয়পুরে নামলাম। এখন বাজে 7:40, অর্থাৎ আমরা 5 মিনিট আগে এসে পৌঁছে গেছি। বাস জার্নি খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জার্কিং বেশি, মানে এটা ভলভো নয় কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টাফেদের ব্যবহারও বেশ ভালো, আমাদের কোনো রকম সমস্যা হয়নি। এখন আমরা হোটেলে যাব। আমরা এখানে হোটেলে এসে পৌঁছলাম। আমরা যে জায়গাটিতে পৌঁছেছিলাম সেই জায়গাটির নাম হলো রেতি স্ট্যান্ড। সেখান থেকে 200 টাকা অটো নিল। সেই অটোতে করে আমরা এসে উদয়পুর লেকের পাশেই একটি হোটেল নিয়েছি, সেই হোটেলে এসে পৌঁছলাম। কিন্তু উদয়পুর লেকের পাশের এই জায়গাটি পুরনো মার্কেট, কাজেই মার্কেট এরিয়া যথেষ্ট ঘিঞ্জি। আর ওই দিকটাতে চলো। আর আমরা এই যে যোধপুর থেকে উদয়পুর পর্যন্ত আসলাম, আমাদের বাস নিল 600 টাকা। বাসে 600 টাকা ভাড়া দিল, দুজনের জন্য 1200 টাকা। আর এই অটোতে লাগলো 200 টাকা। আর এই যে আমাদের এইটি হচ্ছে হোটেল। আর এই জায়গাটাতে হোটেল নেওয়াতে বুবু দেখছি এসে বোনের দিক থেকে খুব খুশি। অটোতে আস্তে আস্তেই একেবারে পুরো ছক কষে ফেলছে। মানে নেমেই মার্কেট, মানে যা চাইবো তাই কিনতে পারবো। অসাধারণ জায়গাটা, সেই মানে খুব ভালোই খেলবে এই মাঠে, বোঝাই যাচ্ছে। আমরা উদয়পুরে যে হোটেলটিতে বুকিং করেছি এই হোটেলটির নাম হলো বাঞ্জারা হেরিটেজ। আমরা এক্সিকিউটিভ রুম বুকিং করেছি। এইদিকে সোফা, একটি ডাবল একটি সিঙ্গেল, এইখানে সেন্টার টেবিল, এইদিকে টিভি, আর এই দিকটিতে হচ্ছে বেড সাইড। এখানে কিং সাইজ বেড। বেডটি যথেষ্ট বড়, পিলো ব্ল্যাঙ্কেট সবই দেওয়া। বেডের এই পাশে কমপ্লিমেন্টারি জলের বোতল, ইলেকট্রিক কেটেল, আর যা যা কমপ্লিমেন্টারি দেওয়া থাকে সেগুলি সব দেওয়া রয়েছে। এখানে আরেকটি বসার জায়গা, এখানে এসি, এখানে লাগেজ রাখার জায়গা, একটা আপার এবং লোয়ার র্যাক রয়েছে। আর এই দিকটিতে হচ্ছে বাথরুম। এখানে আয়না এবং বেসিন, এইদিকে শাওয়ার সেকশন, আর এই দিকটিতে কমোড। উদয়পুরে আমরা 3 রাত থাকবো। আমি মেক মাই ট্রিপ থেকে এই হোটেলটির বুকিং করেছি 3 নাইটসের জন্য। আমার কাছ থেকে এই এক্সিকিউটিভ রুমে
নিয়েছে 8,910 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এই হোটেলের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো রুফটপটি। এই রুফটপে একটি অসাধারণ রেস্টুরেন্ট রয়েছে, আর এখান থেকে পিছলা লেকের কি অসাধারণ ভিউ। হোটেলে এসেই আমরা বেরিয়ে পড়েছি এই মার্কেট ধরে হাঁটতে হাঁটতে, এখন লেকের সামনে এসেছি। এই আমাদের হোটেল, আর এই দেখুন এইখানটাতে হচ্ছে লেক। এই ঘাটটির নাম হলো গঙ্গোর ঘাট। আর এই যে হাভেলিটি দেখছেন এর নাম হলো বাগোরি কি হাভেলি। কি সুন্দর! রাত্রিবেলায় পিছলা লেক দারুণ সুন্দর লাগছে। খুব সুন্দর, এত সুন্দর লাইটিং। একদম লেকের পাশে যত হোটেলস আছে, একেবারে রেস্টুরেন্ট আছে, সবগুলো একেবারে লাইটিংয়ে একেবারে ঝলমল করছে। আজকে 14ই অক্টোবর 2025, আমরা সকাল সকাল তৈরি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জায়গায়। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আজকে উদয়পুরের সাইট সিইংয়ে। যে যে জায়গাগুলো যাব সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর বলো ব্রেকফাস্টে কী কী দিয়েছে? এই তো ব্রেকফাস্টে আছে উত্তাপাম আছে, এখানে হচ্ছে পুরি সবজি, আর এটা হচ্ছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর এখানে ফ্রুটস রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, ব্রেড ব্যাটার যদি কেউ খেতে চায় তাও খেতে পারে, আর চা রয়েছে। কমপ্লিমেন্টারি বলে কিছুই হয় না, সব পয়সায় আমাদের থেকেই নেয়, বলে কমপ্লিমেন্টারি, ওটাই আমাদের আনন্দ হয় আর কি। আজকে আমরা উদয়পুর থেকে যাব কুম্ভলগড়, হলদিঘাটি, একলিংজি এবং নাথদ্বারা। তা এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই যে আমাদের হোটেল, কিন্তু এই রাস্তাটা দিয়ে সকাল 9টা পর্যন্ত কিন্তু গাড়ি চলাচল করতে দেয়। 9টার পরের থেকে এই রাস্তাটায় নো এন্ট্রি হয়ে যায়, তখন শুধুমাত্র এই স্কুটার, অটো এইসব চলতে দেয়, আর তাছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেয় না। তো আমরা আমাদের ড্রাইভারকে বললাম যে এখানে চলে আসুন। আমরা প্রথমে যাচ্ছি কুম্ভলগড়। এই উদয়পুর থেকে কুম্ভলগড়ের দূরত্ব 85 কিলোমিটার মতন, এবং সময় লাগে প্রায় 2 ঘন্টা। আর আমি এই সকল জায়গাগুলি ঘোরার জন্য একটি গাড়ি নিয়ে নিয়েছি। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি আমার কাছ থেকে নিয়েছে 3000 টাকা। আর ইনি রাজকুমারজি আমাদের নিয়ে যাচ্ছেন সাথে করে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করবেন। যোধপুর থেকে আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম সেটি হলো NH42। এই রাস্তাটি সোজা চলে গেছে মাউন্ট আবুর দিকে। এই রাস্তাটি একটা জায়গায় গিয়ে তার একটা ডাইভারশন হয়েছে, একটা রাস্তা বেরিয়েছে যেটা নতুন তৈরি হয়েছে। এই রাস্তাটি হলো 162E। এই 162E তৈরি হওয়ার ফলে কুম্ভলগড় যাওয়া এখন অনেক সহজ হয়েছে, রাস্তার কন্ডিশন ভালো, সময়ও কম লাগে। এই 162E ধরে যেতে প্রায় 50 কিলোমিটার মতন রাস্তা কুম্ভলগড় পৌঁছানোর। আর পথের দৃশ্য তো অসম্ভব সুন্দর। দুপাশে দেখতে পাচ্ছেন আরাবল্লী পর্বতের যে পাহাড়গুলি, সেই পাহাড়গুলির মধ্য দিয়ে ঘাটি বা উপত্যকা, এবং সেই উপত্যকার মধ্য দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা। আপনারা এই রাস্তাটা দারুণ উপভোগ করবেন। এই যে আমরা কুম্ভলগড় ফোর্টে যাচ্ছি বা আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি, প্রশ্ন হলো যে কুম্ভলগড় ফোর্টে কেন যাবেন? এই উদয়পুর থেকে 84 কিলোমিটার দূরে এই ফোর্টটিতে কেন যাবেন? তার 3টি কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে কুম্ভলগড় ফোর্টের
অবস্থানগত একটা বৈশিষ্ট্য রয়েছে। আপনি রাজস্থানের কেন ভারতের বিভিন্ন জায়গাতেই যে দুর্গগুলি দেখবেন সেগুলি হচ্ছে সাধারণত সব বিভিন্ন পাহাড়ের উপরে হয়, কিন্তু কুম্ভলগড় ফোর্ট চারিপাশে পাহাড়, তার মাঝখানে এই ফোর্টটি। এটি কিন্তু পাহাড়ের ওপরে নয়, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা প্রাকৃতিক বেষ্টনীর মধ্যে রয়েছে, অর্থাৎ দুর্গের যে প্রাচীর তারপরেও একটা প্রাকৃতিক বেষ্টনী রয়েছে, যার জন্য এই কুম্ভলগড় ফোর্ট কিন্তু দুর্গ থেকে মাত্র ওই 500-700 মিটারের আগে এই কুম্ভলগড় ফোর্টকে দূর থেকে দেখা যায় না। এটা একটা বিরাট বড় বৈশিষ্ট্য কুম্ভলগড় ফোর্টের। আর দ্বিতীয়ত, কুম্ভলগড় ফোর্টের যে প্রাচীরটি, এই প্রাচীরটি হচ্ছে চীনের প্রাচীরের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো কুম্ভলগড় ফোর্ট হলো মহারানা প্রতাপের জন্মস্থান। এই কারণে রাজস্থানে এসে উদয়পুর থেকে আপনি কুম্ভলগড় ফোর্ট অবশ্যই দেখতে যাবেন। কুম্ভলগড় ফোর্ট থেকে আমরা এখন মাত্র 2 কিলোমিটার মতন দূরে আছি, কিন্তু এখনো পর্যন্ত কোথাও ফোর্ট দেখা যাচ্ছে না। মানে এতটাই প্রতিরক্ষাগত দিক থেকে মজবুত ছিল এই ফোর্টগুলি যে পুরো চারপাশে পাহাড়, তার মাঝখানে ফোর্ট। ফোর্টের কাছাকাছি না গেলে ফোর্ট দেখা যাবে না। কুম্ভলগড় ফোর্টে প্রবেশের প্রথম পোল বা দরজা, এখানে 50 টাকা দিতে হলো। এখন আমরা রয়েছি ফোর্টের থেকে মাত্র 500 মিটার দূরে। এই জায়গাটিতে উঠলাম, এই উঠে দেখুন এবার দূরে ফোর্ট দেখা যাচ্ছে। ঠিক এইখান থেকে ফোর্টটি এবার দেখা যাচ্ছে। এর আগে আপনি কোনো জায়গা থেকে এই দুর্গ দেখতে পাবেন না। এই যে পোলটি পার করছি এর নাম হনুমান পোল। এটি হনুমান পোল। এই হনুমান পোল পর্যন্তই গাড়ি আসবে, এইখানে সমস্ত গাড়ি পার্ক করা, আর তার পাশে এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। গণেশপোল পর্যন্ত আপনি গাড়িতে আসবেন, তারপরে রামপোল থেকে আপনাকে প্রায় 1 কিলোমিটার এই হেঁটে ফোর্টের উপরে উঠতে হবে। এই ফোর্টটি তৈরি করেছিলেন মহারানা কুম্ভ। তার রাজত্বকাল ছিল 1433 থেকে শুরু করে 1468 সাল পর্যন্ত। 1433 সালে তিনি সিংহাসনে বসেন। তার ঠিক 15 বছর পরে অর্থাৎ 1448 সালে তিনি এই কুম্ভলগড় দুর্গ নির্মাণ করেন। আর মহারানা কুম্ভের যে রাজ্যের বিস্তার ছিল সেটা মোটামুটিভাবে উদয়পুর, রণথম্বর এই অঞ্চল থেকে শুরু করে একেবারে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃতি ছিল, বিশাল এলাকা ছিল। এবং এই এলাকার মধ্যে প্রায় 84টি দুর্গ ছিল, যার মধ্যে 32টি দুর্গ নির্মাণ করেছিলেন মহারানা কুম্ভ তার শাসনকালে। ক্যামেরায় সম্পূর্ণটা দেখা সম্ভব নয়, কিন্তু ওই দূরের থেকে দেখা যাচ্ছে যে পাঁচিলটি পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে এইরকমভাবে বিস্তৃত রয়েছে। এই যে আপনারা কুম্ভলগড় ফোর্ট দেখছেন,
এই ফোর্টটি আরাবল্লী পর্বতের উপর অবস্থিত আর সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 ফুট উপরে। আর এই ফোর্টের চারিদিকে যে একটা প্রাচীর বেষ্টিত হয়ে আছে, ভাবতে পারেন সেটা 36 কিলোমিটার দীর্ঘ। আর এই প্রাচীর এক একটা জায়গায় এমন প্রশস্ত, প্রায় 15 ফুট প্রশস্ত, মানে 8টা ঘোড়া পাশ দিয়ে গেলেও কিছু অসুবিধা হবে না। বাহ, এখানটাও দেখা যাচ্ছে। এই পথ ধরে ফোর্টের উপরে হেঁটে যাচ্ছি, ওই ওপর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা যাওয়া যায়। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তার জন্য কোনো কষ্ট হচ্ছে না। আর এই যেতে যেতে পরপর অনেকগুলি পোল বা দরজা পড়বে, একে একে পোল আছে এখানে 7টা। হ্যাঁ, প্রথম পোল পড়বে হচ্ছে আরেত পোল, সেই পোলটি নষ্ট হয়ে গেছে। তারপরের পোলটি হচ্ছে হল্লা পোল, তারপরে হনুমান পোল, তারপরে রাম পোল, গণেশ পোল, তারপরে ভৈরব পোল। এইরকম করে এক একটা করে পোল বা দরজা পার হয়ে এই দুর্ভেদ্য দুর্গ, সেই দুর্ভেদ্য দুর্গের ওপর পর্যন্ত যাবেন। কথা বলতে বলতে আমরা এখন এসে পৌঁছেছি আরেকটি পোলের সামনে, এর নাম হলো ভৈরব পোল। আর এখানে অনেকগুলি মন্দিরও কিন্তু রয়েছে। এখানে প্রায় 360টা মন্দির আছে ভেতরে। এই মন্দিরের মধ্যে গণেশজির মন্দির রয়েছে, বিষ্ণুর রয়েছে, পার্বতী মন্দির, শিব মন্দির, বিভিন্ন মন্দির রয়েছে। দুর্গের মধ্যে যে মন্দিরগুলোর মাথায় যে দেখতে পাচ্ছেন ধ্বজা উঠছে, সেইগুলোতে এখনো পর্যন্ত পুজো হয়। 1448 সালে মহারানা কুম্ভ এই কুম্ভলগড় দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই দুর্গের তখন স্থপতি ছিলেন মন্দান। দুর্গের প্রায় ওপর পর্যন্ত চলে এলে, এখান থেকে কেমন লাগছে দেখো। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। উপর থেকে প্রাচীরটা কিন্তু দুর্দান্ত লাগে, কিছু কিছু চওড়া জায়গা দেখা যাচ্ছে, দারুণ দারুণ। পোল না, তাহলে কি? চৌগান পোল। চৌগান পোল, এটা তুমি বলনি? এই হলো আরেকটি দরজা, এর নাম চৌগান পোল। 1448 সালে মহারানা কুম্ভ এই দুর্গ নির্মাণ করেন। আর তার ঠিক 9 বছর পরে 1457 সালে, সেই সময় গুজরাটের সুলতান দ্বিতীয় আহমদ শাহ, তিনি এই দুর্গ প্রথমবার আক্রমণ করলেন, কিন্তু সেই আক্রমণ ব্যর্থ হলো। তার উপরে 1467 সালে সেই সময় আবার এই দুর্গের উপর আক্রমণ করেন মোহাম্মদ খিলজি, কিন্তু সেই আক্রমণও মহারানা কুম্ভ প্রতিহত করেন। এরপরে 1468 সালে, ঠিক তার পরের বছর, মহারানা কুম্ভ মারা গেলেন। তারপরে 1577 সালে, সেই সময় আকবর এবং মারওয়ারের রাজাদের যৌথ উদ্যোগে আকবরের সেনাপতি শাহবাজ খাঁ, তিনি এই দুর্গ আক্রমণ করার প্রচেষ্টা করেন এবং সেই সময় প্রায় 6 মাস তিনি এই দুর্গ ঘেরাও করে রেখেছিলেন এবং 1578 সালে এই দুর্গ তিনি জয় করতে সক্ষম হন। কিন্তু বীর যোদ্ধা মহারানা প্রতাপ, যিনি এই দুর্গেই জন্মগ্রহণ করেছিলেন, তিনি 1583 সালে এই দুর্গকে মোগলদের কাছ থেকে আবার পুনরুদ্ধার করেন। এখানে বিভিন্ন স্কুলের থেকে সবাই এসেছে एक्सकर्शने कुंभलगढ़ फोर्ट। 40 बच्चे हैं। कौन सी क्लास का? सब मिक्स क्लास के 6 से 12 तक। 6 से 12 तक, ठीक है। आप कहाँ से हो सर? कोलकाता से। तब भाषा बोल रहे थे? हाँ, भाषा बोल रहे थे, बांग्ला भाषा बोल रहे थे। हाँ, यूट्यूब चैनल के लिए। क्या नाम है सर? मेरा चैनल का नाम अनिंदोस ट्रैवलॉग है। এই যে এখানে একটা সবচেয়ে ছোট পোল রয়েছে, পাগড়া পোল। আকৃতি সবচেয়ে ছোট, এখনো পর্যন্ত যা পোল দেখলাম এটা সবচেয়ে ছোট। তবুও একটা জিনিস খুব ভালো লাগে যে এখানে আমরা যেখানেই যাচ্ছি সেখানে দেখছি যে স্কুলের স্টুডেন্টদের নিয়ে এই হিস্টোরিক্যাল প্লেসগুলোতে এনারা এক্সকারশন করেন। খুব ভালো লাগছে এই জিনিসটা। দেওয়ালের ছুটিতে সব স্কুলের স্টুডেন্টদের নিয়ে সবাই আসছে। এই জায়গাটি হলো কুম্ভমহল। সালে এই কুম্ভলগড় দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। আর এই দুর্গের মধ্যে এই কক্ষটিতে 1540 সালের 9ই মে মহারানা প্রতাপ জন্ম নেন।
বলছি দূর থেকে প্রাচীর দেখো ওইখান থেকে আসছে, এসে 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 বাবা কোথা থেকে। এই জায়গাটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে। দেখো এখানে একটা রাজা নাম লিখেছে, যে আবার উল্টো, মানে ডিসলেক্সিয়া তার আবার, কিন্তু লিখতে তো হবে, ভুল লিখলেও লিখতে হবে, যে উল্টো লিখেছে। সম্পূর্ণ দেয়ালগুলো দেখুন এরকম নাম লিখে 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 পড়িয়ে রেখেছে। যেই করাটা তো ঠিক নয়। অনেক দিন ধরে ইচ্ছা ছিল কুম্ভলগড় দুর্গ দেখব, সেই কুম্ভলগড় দেখার ইচ্ছা পূর্ণ হলো। কুম্ভলগড় দেখে নিয়ে এখন আমরা যাব বীরভূমি রাজস্থানের আরেকটি বীরত্বপূর্ণ জায়গায়, সেটি হলো হলদিঘাটি। তো কি খাচ্ছে, অপূর্ব অপূর্ব। আসলে আমি খুব রান্না করতে ভালো জানি জানি জানি, আপনাদের সমস্তই তো জেনে গেছি। হ্যাঁ, এই কুম্ভলগড় ফোর্টে এসে আমাদের সাথে আমাদের পরিবারের সদস্য ওনাদের সাথে দেখা হলো। ওনারা এখন উঠছেন আর আমরা নামছি। আপনাদের নাম বলুন একটু। আমার নাম অনিন্দ্য কুমার ঘোষ। আমি অনিন্দ্যদা বুবুদির ভীষণ 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 ফ্যান। থ্যাংক ইউ। আপনার? আমিও একই, আমার নাম সুদীপ দে, আমরা থাকি বাগবাজার, ওই নর্থ ক্যালকাটায়। আমরা এই সব সময় এনাদের ভিডিওই দেখি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো, খুব ভালো লাগলো। ফোর্টে ঘুরতে ঘুরতে যখন নিচে নামছি তখন এখানেরই একজন বলল যে এখানে একটা ট্রাইবাল শপ আছে, এরা এখানে জিনিসপত্র তৈরি করে, এই যে এইগুলো হচ্ছে রাজাই। ওনারা বলছেন এগুলো মেডিকেটেড, মানে ভেতরে একটা ফাইবার শিট আছে, মানে আপনি এইটা বিছানায় যদি পেতে শোন তাহলে আপনার পিঠের ব্যথা চলে যাবে, গায়ে দিয়ে শুলে হাঁটুর ব্যথা চলে যাবে। আমি জানি না এটা কতটা সত্যি, তবে ওনারা বলছেন যদি 30 দিনের মধ্যে যে আপনার যদি এরকম কোনো ইমপ্রুভমেন্ট না হয় আপনারা পাঠিয়েও দিতে পারেন, ওনারা কি ফেরত দিয়ে দেবেন। সত্যি মিথ্যা আমি জানি না, ওনারা আমাকে যা বললেন আপনাদের আমি তাই বললাম। তো আমার একটা মনে হয়েছে যে একটা নিয়ে নেওয়া মানে কি ওনাদের ট্রাইবালদের সাহায্যের জন্য এটা তো নিতে পারি আর কি, এই জন্যে আমি এটা একটা পছন্দ করলাম। এটার দাম বলছে 1200 টাকা। এটা কিন্তু অনেক রকমের হতে পারে, 1200 হয়, 2000 হয়, 3000 হয়, 4000 হয়, তা আমি কমটাই নিলাম। ভাইয়া ইয়ে দে দিজিয়ে। আর এইখানে রাজস্থান গভর্নমেন্টের উদ্যোগে প্রতিদিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান হয়। এই যে মন্দির, এই মন্দির চত্বরে। खुसरो रैन सुहाग की जागे पी के संग तन मेरो मन पियो को दो আমরা এখন এসে পৌঁছেছি হলদিঘাটিতে। এই হলদিঘাটি জায়গাটি রাজস্থানের আরাবল্লী পর্বতের মধ্যে একটি গিরিপথ, হলুদ রঙের মাটি, তার জন্য নাম হলদি, এবং ঘাটি কথার অর্থ গিরিপথ। এই গিরিপথটির দুদিকে দুটি গ্রাম রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে খামনোর গ্রাম, এবং গিরিপথটি পার করে যে গ্রামে গিয়ে পৌঁছানো যায় সেটি হচ্ছে বালিচা গ্রাম। এই হলদিঘাটি গিরিপথে 1576 সালের 18ই জুন রানা প্রতাপের সাথে মুঘলদের যুদ্ধে রানা প্রতাপের প্রিয় ঘোড়া চেতক নিহত হয়েছিল। মুঘলদের সাথে এই যুদ্ধে রানা প্রতাপের বীরত্ব এবং চেতকের এই আত্মত্যাগের কথা স্মরণে রেখে হলদিঘাটিতে এই সুন্দর মিউজিয়াম তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামটির নির্মাণ কার্য শুরু হয় 1997 সালে, এবং 2007 সালে এই মিউজিয়ামটির নির্মাণ কার্য শেষ হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মিউজিয়ামটির ভেতর তো খুবই সুন্দর, অসাধারণ সমস্ত কিছু রয়েছে। রানা প্রতাপের জীবন কাহিনী থেকে শুরু করে হলদিঘাটি যুদ্ধের বিবরণ সুন্দর দেওয়া রয়েছে, কিন্তু যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই মিউজিয়ামের যে ব্যবস্থাপনা।
এত সুন্দর ব্যবস্থাপনা, সবাইকে নিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে তারপরে বিবরণ দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাগুলিতে সিকিউরিটিরা রয়েছেন, তারা খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে যাচ্ছেন, তাই না? মানে পুরো ব্যাপারটাই হচ্ছে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয়। মানে পুতুল তৈরি করা রয়েছে এবং পাশে অডিও বাজছে, দারুণ লাগে দারুণ লাগে। আমি এই হলদিঘাটিতে এই নিয়ে দুবার আসলাম, দুবারই একে খুবই মনোগ্রাহী আর কি। এবং কেউ যদি আপনারা ধরুন হলদিঘাটি সম্পর্কে বা রানা প্রতাপের জীবন কাহিনী সম্পর্কে জানেন না, তাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং মানে আপনার মনে একটা আলাদা আগ্রহ তৈরি হবে, বিশেষ করে রানা প্রতাপের বীরত্ব সম্পর্কে, হলদিঘাটি যুদ্ধ সম্পর্কে, এবং একটা অন্য ধরনের দেশাত্মবোধ জেগে উঠবে। এইটা আমার এইখানে এসে খুব ভালো লাগলো যে মানে এইরকম যদি সব জায়গায় হয় না, তাহলে এটাই বলছিলাম অনিন্দকে যে আমাদের এই যে দেশের ইতিহাস, যখন আমরা বিভিন্ন কেল্লাতে যাই, ধরুন আমরা যারা পড়াশোনা করে আসি তাদের কথা ছাড়ুন, কিন্তু বেশিরভাগ মানুষই আছেন শুধুমাত্র ফটো তুলছি, ঘুরে ঘুরে উঠছি, চলে আসছি। এইরকম অডিও ভিজুয়ালের মাধ্যমে যদি কোনো একটা জায়গায় এরকম করা যায়, তাহলে কিন্তু এই আগ্রহটা অনেক বাড়ে। অনেক জায়গায় আছে, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড, কিন্তু সেটা তো রাতের দিকে, কেল্লা তো আর রাতের দিকে দেখা যায় না, খুব কম জায়গায় আছে। তো হলদিঘাটির এই ব্যবস্থাপনা আমি 10 বছর আগেও দেখেছি, ভীষণ ভালো। একজন ব্যক্তির নিজের উদ্যোগে এটা তৈরি করেছেন, সত্যিই তাই, খুবই ভালো, খুব সুন্দর লাগলো। আর এই হলদিঘাটি মিউজিয়ামের প্রবেশ মূল্য 120 টাকা। এখানে গাইডের জন্য 250 টাকা করে লাগে যদি গাইড নিতে চান, কিন্তু আমার মনে হয় গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়। আর ক্যামেরার জন্য বা মোবাইলের জন্য কোনো চার্জ নেই, যে কোনো ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারেন। মহারানা প্রতাপের জীবনকাল ছিল 1540 সাল থেকে 1597 সাল পর্যন্ত, এবং তিনি সিংহাসনে বসেছিলেন 1572 সালে। সিংহাসনে বসার পরে আকবর পরপর 3 বার তিনি রানা প্রতাপের কাছে এই সন্ধির জন্য প্রস্তাব পাঠান, কিন্তু রানা প্রতাপ সেই প্রস্তাব অমান্য করেন। তিনি বলেন যে আমি কোনোভাবেই মাথা নত করব না। তখন আকবর মেবারের বিস্তৃত অঞ্চল দখল করেন এবং 1576 সালের 18ই জুন এইখানে নিকটবর্তী হলদিঘাটি অঞ্চলে মেবারের রানা প্রতাপের সাথে আকবরের সেনাপতি ছিলেন সেই সময় মানসিং দ্বিতীয়, তার সাথে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হন, কিন্তু অসীম বীরত্বের পরিচয় দেয়। এই যুদ্ধ চলাকালীন প্রতাপের ঘোড়া চেতক আহত হয় এবং ওই যুদ্ধক্ষেত্র থেকে চেতক রানা প্রতাপকে নিয়ে পলায়ন করে। আর পলায়ন করার সময় তিনি একটি বড় নালা, প্রায় 22 ফুট চওড়া একটি নালা বলা হয়, সেইটিকে লাফ দিয়ে অতিক্রম করে এবং তারপরে মৃত্যুবরণ করে। চেতকের মৃত্যুবরণের পরে রানা প্রতাপ এইখানে চেতকের স্মৃতির উদ্দেশ্যে একটি সমাধিস্থল বা স্মারক নির্মাণ করেন। আমরা এখন এসেছি রানা প্রতাপের প্রিয় ঘোড়া চেতকের সেই স্মারকস্থলে বা সমাধিস্থলে। এই হলদিঘাটির এই যুদ্ধের পরে রানা প্রতাপ সম্পূর্ণ কৃচ্ছ সাধনের মাধ্যমে তিনি তার বাকি জীবন কাটিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না তিনি মেবারকে মোগলদের হাত থেকে উদ্ধার করতে পারবেন ততদিন পর্যন্ত তিনি মাটিতে শয়ন করবেন, তিনি গাছের পাতায় ভোজন করবেন। তো তিনি তার জীবনকালের মধ্যে একমাত্র চিতোর ছাড়া মেবারের প্রায় অধিকাংশ অংশই তিনি দখল করেছিলেন। এর আগে আমরা যখন কুম্ভলগড়ে গেলাম তখন বললাম যে 1583 খ্রিস্টাব্দে তিনি কুম্ভলগড় দুর্গ জয় করেছিলেন। তো এইভাবে রানা প্রতাপের আত্মত্যাগ, তার দেশপ্রেম, দেশের প্রতি নিষ্ঠা এবং তার বীরত্বের জন্য সারা ভারতবাসীর মনে চিরকাল তিনি শ্রদ্ধার আসনে আসীন থাকবেন। এই হলদিঘাটি সংগ্রহালয়ের খুব কাছেই, মাত্র 150 মিটারের মধ্যেই চেতক সমাধিস্থল, আর তারপরে 2 কিলোমিটারের মধ্যেই হলদিঘাটি যুদ্ধস্থল, তার মাঝখানে পড়বে প্রতাপ গুফা। আমরা এখন যাচ্ছি প্রতাপ গুফার দিকে, তারপরে যাব হলদিঘাটি যুদ্ধস্থলের দিকে। এই স্থানটি হলো প্রতাপ গুফা। এই যে এইখানে দেখছেন এই গুহাটি, এইখানে মহারানা প্রতাপ অবস্থান করেছিলেন এবং এইখানে তিনি তার কুলদেবতার উদ্দেশ্যে যুদ্ধের পরে পূজা পাঠ করতেন। এইখান থেকে শুরু হচ্ছে হলদিঘাটি।
এই যে দেখছেন এই পাহাড়টি, এই রাস্তাটি এরকমভাবে চলে যাচ্ছে। এই দিকে হচ্ছে খারমোর গ্রাম আর ওই দিকে হচ্ছে বালিচা গ্রাম। আর এইখানটাতে একটি নালা রয়েছে, ওই 20 ফুট কি 22 ফুটের একটি নালা। এই যে নালাটি, এই নালাটি চেতক লাফিয়ে পার করেছিল। এই জায়গাটি সেই হিসেবে উল্লেখযোগ্য। এবং আমরা এখন এই হলদিঘাটির যে গিরিপথ বা ঘাটি সেটিকে অতিক্রম করছি। দুপাশের মাটি এখানে হলুদ, তাই এর নাম হলদিঘাটি। এই যে দেখছেন সংকীর্ণ গিরিপথ, এর ওই দিকটিতে ছিল মোগল সেনা এবং এই দিকে রানা প্রতাপের সেনা। এবং যখন মোগল সেনারা এই ঘাটি দিয়ে যখন প্রবেশ করছিল সেই সময় রানা প্রতাপের সেনাবাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করেছিল। আর এই পাহাড়ের ওপর থেকে রানা প্রতাপকে সাহায্য করেছিলেন এখানকার ভিল উপজাতিরা। তারা তীর ধনুক এবং পাথর দিয়ে মোগল সেনার উপরে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছিল। এখান থেকে শুরু করে খামনোর গ্রাম পর্যন্ত প্রায় দীর্ঘ 3 কিলোমিটার অঞ্চল জুড়ে পুরো যুদ্ধটি হয়েছিল। এখন আমরা এই যে জায়গাটির মধ্য দিয়ে যাচ্ছি, এই অঞ্চলটির নাম খামনোর। খামনোর গ্রামে আমরা এখন যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটির নাম হলো রক্ততলাই। এই হলদিঘাটির যুদ্ধে দুপক্ষের প্রায় 8000 সৈনিক নিহত হয়েছিলেন এবং তারা মারা যাওয়ার পরে, অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার পরে এখানে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে সৈনিকদের শরীরের রক্ত ধুয়ে এখানে একটা জায়গাতে, নিচু জায়গাতে জমা হয় এবং সম্পূর্ণ লাল রঙের একটি পুকুর তৈরি হয়। অর্থাৎ রক্তধারার দ্বারা যে পুকুর নির্মিত হয় তার নাম দেওয়া হয় রক্ততলাই। এই রক্ততলাইয়ে সেই পুকুরের জল পরবর্তীকালে শুকিয়ে যায়, কিন্তু জায়গাটির ঐতিহ্য এবং জায়গাটির যে গুরুত্ব এবং এই সৈনিকদের যে বীরত্ব তাকে স্মরণে রেখে এখানে একটি স্মৃতিস্মারক প্রস্তুত করা হয়েছে। এবং এই অঞ্চলে পরবর্তীকালে খুব সম্প্রতি সরকার থেকে এখানে একটি বাগান তৈরি করা হয়েছে এবং তার ফলে এই জায়গাটি সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এই জায়গাটি আপনি খামনোর গ্রামে আসলে তবেই দেখতে পাবেন, সোজা যদি হলদিঘাটি দিয়ে চলে যান তাহলে দেখতে পাবেন না। সাধারণভাবে এই বাগানটিকে দেখে আপনাদের কিছুই মনে হবে না, কিন্তু হলদিঘাটির যুদ্ধে মৃত সৈনিকদের রক্তধারায় প্লাবিত এই স্থান, কাজেই এই স্থানের গুরুত্ব অনেক বেশি। আমরা এখন নাথদ্বারায় যাচ্ছি, আর এই যে পাশে নদীটি দেখছেন এর নাম বানাস নদী। মাউন্ট আবু যে ডিস্ট্রিক্টে, বানাসকান্থা ডিস্ট্রিক্ট, সেইখান থেকে এই বানাস নদীর উৎপত্তি। নাথ কথার অর্থ হলো ঈশ্বর, আর দ্বার কথার অর্থ হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। সেই হিসাবে এই নাথদ্বারা হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। এই নাথদ্বারা মন্দির প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের মন্দির, কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যকালের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিকে এখানে ধরে রাখা হয়েছে। বৈষ্ণবদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছে যেটি গুজরাটি এবং রাজস্থানীদের কাছে ভীষণভাবে পরিচিত, সেটি হলো বল্লভ আচার্য সম্প্রদায় বা পন্থ সম্প্রদায়। এই বল্লভাচার্য সম্প্রদায়ের যিনি বল্লভাচার্যের পুত্র ছিলেন বিঠ্ঠলজি, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এই মন্দিরের গঠনের পেছনে একটি প্রাচীন ইতিহাস রয়েছে। এই মন্দিরের যে শ্রীকৃষ্ণজি, তাকে নিয়ে আসা হয়েছে মনে করা হয় বৃন্দাবন থেকে। 1672 সালে যখন ঔরঙ্গজেব একের পর এক মন্দির ধ্বংস করছেন, সেই সময় বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণকে তখন একটি গরুর গাড়িতে করে তাকে নিয়ে আসা হচ্ছিল এবং উদ্দেশ্য ছিল যে গুজরাটের কাছাকাছি কোনো একটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। এই মন্দিরে যাতায়াতের পথটি প্রচণ্ড সংকীর্ণ, সেই কারণে একটু বলতেও অসুবিধা হচ্ছে। যাই হোক,
তো উদ্দেশ্য ছিল যে শ্রীকৃষ্ণজিকে সেখানে গুজরাটের কাছাকাছি কোনো একটি জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু গরুর গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় এইখানে কাদার মধ্যে সেই গরুর গাড়ির চাকা বসে যায় এবং অনেক চেষ্টা করেও সেখান থেকে সেই শ্রীকৃষ্ণ সহ সেই গরুর গাড়ির চাকা তোলা সম্ভব হয় না। তখন যারা ছিলেন ভক্তজনেরা তারা বুঝলেন যে শ্রীকৃষ্ণের ইচ্ছা যে এইখানেই তাকে প্রতিষ্ঠিত করা হোক, এবং পরবর্তীকালে যেটা বললাম যে বিঠ্ঠলনাথজি এখানে মন্দির গঠন করেন এবং এই বিঠ্ঠল সম্প্রদায়ের এই অঞ্চলে কিন্তু প্রচুর নিদর্শন রয়েছে। তাদের এখানে আশ্রম রয়েছে, তারপরে ধর্মশালা রয়েছে, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরটির ভেতরে আপনার বিভিন্নভাবে পুজো দিতে পারেন, ভোগ নিবেদনেরও ব্যবস্থা রয়েছে, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। আর এই মন্দিরকে মিনি দ্বারকাও বলা হয়। হ্যাঁ, তা আমরা মন্দিরটি বাইরে থেকেই আপনাদের দেখালাম, আপনারা এসে মন্দিরের ভিতরে গিয়ে মন্দির দর্শন করতে পারেন। यहाँ पर क्या सब नाथ जी का मूर्ति है, ये सब जी बाबा श्रीनाथ जी श्रीनाथ जी का मूर्ति है, यस बाल स्वरूप बाल स्वरूप। बाल स्वरूप এখানে শ্রীকৃষ্ণকে 7 বছর বয়সে নিয়ে আসা হয়েছিল, মানে 7 বছর বালক রূপেই এখানে পূজিত হয়। আশেপাশের এলাকা এত অপরিষ্কার, আর ফটো তুললে আমি জানি না যে ছবি তুললে ভগবানের তাতে কি ক্ষতি হয় যে কোনো মন্দিরেই ছবি তুলতে দেওয়া হয়। তাহলে ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তুমি যদি ছবি তুলে আনো, তোমার বিক্রিটা বন্ধ হয়ে গেল। যে বাইরে এত ছবি বিক্রি হচ্ছে তারই, সেটাও তো বিক্রি হচ্ছে। সেই জয় ভগবান। এখন আমরা এসেছি একলিংজির মন্দিরের সামনে। এই একলিংজি প্রকৃতপক্ষে শিবের মন্দির। এখানে শিব চতুর্মুখী রূপে বিরাজমান। এই 4 অঙ্গের শিবের দর্শন বা শিবের চিন্তা নিয়ে এইখানে শিব চতুর্মুখী রূপে অধিষ্ঠিত। এই একলিংজির মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। মোটামুটিভাবে মনে করা হয় 4th শতকে বাপ্পারাও তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর মন্দিরের যে বর্তমান রূপটি, এই রূপটি দিয়েছিলেন মহারানা রায়মল, এবং রানারা এই একলিংজিকে মনে করতেন তিনি হলেন মেবার রাজ্যের প্রভু বা সর্বাধিনায়ক, এবং রানারা নিজেদেরকে একলিংজির দেওয়ান হিসেবে মনে করতেন এবং সেই দেওয়ান রূপে তারা রাজ্য পরিচালনা বা রাজ্য শাসন করতেন। এখানে একলিংজির মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দেওয়া যায়, একলিংজিকে দর্শন করা যায়, কিন্তু ছবি তোলা যাবে না, যার জন্য আমি ক্যামেরা নিয়ে বাইরে ঘোরাঘুরি করছি এবং মন্দিরের বাইরে থেকেই আপনাদের মন্দির দেখালাম। আমরা এখন ফতেসাগর লেকের পাশ দিয়ে যাচ্ছি। সারাদিন ঘোরাঘুরির পর ফতেসাগর লেকের পাশে এসে আমরা আমাদের এই গাড়ি ছেড়ে দিলাম, পেমেন্ট করে দিলাম, কারণ এখানে আমরা এখন খাওয়া দাওয়া করতে ঢুকবো। এই যে শাহিবাগ হোটেল এভারেস্ট, এই শাহিবাগ রেস্টুরেন্ট, এই শাহিবাগ রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করতে ঢুকবো। একদম ফতেসাগর লেকের অপোজিটে এই রেস্টুরেন্ট। ফতেসাগর লেকের ধারে আমরা এই যে শাহিবাগ রেস্টুরেন্টে এলাম, এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু দুর্দান্ত। এই যে এখানে ফতেসাগর লেক দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বুবু খুঁজেছে, তাহলে যা বলার বুবুই বলুন। না, সত্যি এই রেস্টুরেন্টটা খুব ভালো।
রেটিংটা দেখলাম 4.4, আর এটা হচ্ছে ননভেজ রেস্টুরেন্ট। আমি আরও বেশি এটাকে চুজ করেছি দুটো কারণে। একটা হচ্ছে লেকের পাশে এরকম একটা সুন্দর ভিউ পাবো, আরেকটা কারণ হলো এখানে লাইভ মিউজিক হয় রাজস্থানী ফোকের। খাবারটা কেমন হবে সেটা তো খাবার দিলেই বোঝা যাবে। স্টার্টারে বোধহয় বুবু 2টো আইটেম দিয়েছো। আমি আজকে 2খানা স্টার্টার দিয়েছি, তার কারণ হচ্ছে ঘড়িতে এখন সবে 7:30 বাজে, আর প্রোগ্রামটা শুরু হবে 8টা থেকে। ওই গুছিয়ে গেছে ধরুন 8:15, তো একটু তো বেশি সময় থাকতে হবে, না তো গানটা শুনতে পাবো না। এই জন্য আমি বললাম প্রথমে স্প্রিং রোল নিয়ে আসো। আমি জানি স্প্রিং রোল বানাতে সময় লাগে, ওইটা একটু দিয়ে রেখেছি। আর দ্বিতীয়টাও জানি সময় লাগবে, সেটা হচ্ছে চিকেন তান্দুর। দুটোতেই বেশ সময় লাগে। মোটামুটি এইটা দিতে দিতেই 8টা বেজে যাবে, তারপর আমরা মেন কোর্সে যাবো আস্তে ধীরে। তার মানে বোঝা যাচ্ছে বুবু এখানে এসেছে গান শুনতে, খেতে আসেনি। বহুত বড়িয়া, বহুত বড়িয়া লাগা। যেটা নিয়ে চিন্তা ছিল যে খাবার কিরকম হবে, সেই দিক থেকে প্রথম যেটা খেলাম বেশ ভালো লাগলো। বলো। হ্যাঁ সত্যি খুব ভালো, সঙ্গে চাটনিও করেছে সুপার, দুর্দান্ত। তন্দুরি চিকেন খেতে খুবই ভালো, কিন্তু দাম অনুযায়ী সাইজগুলো অত্যন্ত ছোট, খুবই ছোট। মেন কোর্সে নিয়েছি টিক্কা মশলা আর বাটার নান। একটাই নিয়েছি প্রথমে, কারণ নালে শক্ত হয়ে যায়। ভালোই লাগছে, বেশ গান শুনছি, নাচ দেখছি, খাওয়া দাওয়া করছি, একসাথে সব কিছু ভালোই লাগছে। বলো কেমন লাগছে? হ্যাঁ সত্যি ভালো লাগছে, কিন্তু গানের কোয়ালিটিটা মনে হচ্ছে একটু কমা আর কি। মানে জয়সলমীরে আমরা বেশি ভালো শুনেছি। জয়সলমীরে যেই গান শুনে এসেছি এখনো যেন কানে বাজছে এই ভদ্রলোকের গান। সারাদিন ধরে খুব সুন্দর ঘোরা হলো, এই যে কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো, তাহলে বুবু একটা সম্পূর্ণ দিন খুব ভালোভাবে কাটালাম। হ্যাঁ খুব ভালো কাটালাম, সত্যিই তাই, খুব ভালো কাটালাম। এবং আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল আমরা উদয়পুর ভ্রমণের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। অনেক ধন্যবাদ।